চলছে। এবং এর লোকেশনটা ম্যাডাম দেখিয়েছেন অলরেডি। যে এই লোকেশনটা যদি আমরা দেখি তাহলে দেখো যে যে টেরিটোরিয়াল যে এরিয়া খুবই ছোট একটা, মানে ওয়েস্ট, মানে লোকেশন ওয়েস্ট এশিয়াতে, এবং তারা যে এথনিক্যালি আরব, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক, এবং এখন গভর্নমেন্টে রয়েছে যে আহ, মোহাম্মদ আব্বাস, তিনি চালাচ্ছেন হেড অফ দ্য স্টেট। এবং আমরা জানি যে যে এই যে মানে ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ড, এই গাজা ভূখণ্ডের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা তে কোনো মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে শাসন ব্যবস্থা, সেটা কিন্তু বলা যায় না। এবং যেহেতু গণতন্ত্র নেই, যেহেতু সেখানে সুশাসন নেই, এবং যেখানে সেখানে অর্থনৈতিক যে অবস্থা, প্যালেস্টাইনি স্টেট অফ প্যালেস্টাইন বলছে, তাদের খুব ভয়ঙ্কর অবস্থা। আমি পরে তথ্যটা দেব। এবং এই ক্রমাগত বিবাদের ফলে সেই অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়েছে, এবং মানুষের মধ্যে আনএমপ্লয়বিলিটি বেড়েছে। এবং যে ভূখণ্ডে প্যালেস্টাইনিরা বসবাস করে, সেখানে কিন্তু কৃষি জমিও সেইভাবে নেই। প্যালেস্টাইনের অংশে কৃষি জমি পড়েছে, সেখানে অলিভ চাষ হয়, কিছু চাষবাস হয়, এবং স্বাদু জল, যেটা মিঠে জল, তার উৎস কিন্তু ইসরায়েলের দিকটাই রয়েছে। এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল একটা আন্ডার ডেভেলপড একটা অংশ। এবং রাষ্ট্র গঠনের যে আহ মানে স্বপ্ন ছিল ইয়াসির আরাফাতের মধ্যে, দীর্ঘদিন তিনি চেষ্টা করেছিলেন এটিকে একটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিতে। এবং তিনি চেষ্টাই শুধু করেননি, তিনি বিভিন্ন সময় দরবার করেছেন। একটা সময় তিনি মাধ্যমে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন 90 দশকের প্রথম দিকে। কিন্তু আহ 2004-5 সাল নাগাদ তার মৃত্যু ঘটে। এবং তিনি নোবেল শান্তি পুরস্কারও পান একটা সময়। কিন্তু আনফর্চুনেটলি তার মৃত্যুর পর ইসরায়েলে যে পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়, ক্ষমতা শূন্যতা, এবং সেই ক্ষমতা শূন্যতা পূরণ করার জন্য ইসরায়েলের যে মধ্যে আরো যে বিক্ষুব্ধ গোষ্ঠী, তারা পরবর্তীকালে যারা হামাস প্রতিষ্ঠিত হয় লেট 80s-এ, তারা কিন্তু এই ক্ষমতা দখল করে, এবং তারা গাজা ভূখণ্ডে বেশি শক্তিশালী হয়। অর্থাৎ যদি যদি হাইপোথেটিক্যালি ভাবি, যদি আরাফাত বেঁচে থাকতেন, তাহলে হয়তো এতদিনের রাষ্ট্র হলেও হতে পারতো। তার একটা গ্রহণযোগ্যতা ছিল, তার একটা অ্যাপিল ছিল। তার রাজকুমার স্যার খুব সুন্দরভাবে বললেন যে অনেকগুলো অ্যাপ্রোচের কথা বলেন স্যার। সেটা একটা নন ভায়োলেন্সের কথা বললেন, নেগোসিয়েশনের কথা বললেন। সেই অ্যাপ্রোচ ধরে যদি বলে মানে আরাফাতের অ্যাপ্রোচটা কিন্তু সেরকম ছিল। কিন্তু হামাস যারা, তাদের কিন্তু অনেকটা র্যাডিক্যাল। তারা গাজা ভূখণ্ডে তারা একটা ইন্তিফাদার যে আদর্শ, সেটা মেনে তারা আক্রমণ করে তারা চাইছে যে ইসরায়েলকে দমন করতে। কিন্তু বাস্তব থেকে তারা অনেকটা দূরে সরে এসছে। ইসরায়েলের যে শক্তি, ইসরায়েলের অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত শক্তি, ইসরায়েলের যে ডিফেন্সের পাওয়ার, সেটা কিন্তু অনেক মাচ মোর হায়ার দেন প্যালেস্টাইন বা অনেক দেশ, বিশ্বের অনেক দেশ। শুধু অনেক দেশ থেকে শক্তিশালী নয়, অনেক দেশ তার ডিফেন্সের বা টেকনোলজির যে সহায়তা ইসরায়েলের কাছ থেকে আনে। এবং যে ভারত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি দীর্ঘদিন, পরবর্তীতে স্বীকৃতি দিয়েছিল এবং ডিপ্লোম্যাটিক মিশন হয়েছিল, কিন্তু ফুল ফ্লেজের যে ডিপ্লোম্যাটিক বা ইকোনমিক রিলেশন আমাদের মধ্যে স্থাপিত হয়েছে সিন্স 1991। কেন হয়েছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ঘনিষ্ঠতা স্থাপিত হয়েছে 1991 অনওয়ার্ডস। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, তখন ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছে। কিন্তু ইসরায়েল যখন প্যালেস্টাইনের উপর মানবিক মানে বিভিন্ন সময় আক্রমণ চালাচ্ছে, তখন ভারতের কি অবস্থান ছিল আমরা জানি। যে 48-এর যে মানে যুদ্ধ, মানে 67-এর যুদ্ধ, পরবর্তীকালে আরো বিভিন্ন সময় আরব ইসরায়েলের যুদ্ধের পরবর্তীকালে ডিরেক্ট ইসরায়েল বনাম প্যালেস্টাইন যে কনফ্লিক্ট হয়েছে, বিভিন্ন সময়ে প্যালেস্টাইনি লোকের সংখ্যা, মৃত মৃত সংখ্যা বেশি। কিন্তু যেহেতু আমরা জানি একটা অ্যাগ্রেসিভ স্টেট একটি ইসরায়েল, সেই অ্যাগ্রেসিভ স্টেটের পাশে যদি একটি দুর্বল ভূখণ্ড থাকে, এবং সেই ভূখণ্ডকে যদি অধিগ্রহণ করার অভিপ্সা থাকে, তাহলে তো ক্রমাগত সেই রাজনৈতিক ভূখণ্ডের মানুষদের নিরাপত্তা কি হবে সহজেই অনুমান। এবং আমরা জানি যে ইসরায়েল কিভাবে রাষ্ট্র দখল করে, ভূখণ্ড দখল করছে। একটা এলাকাতে যখন অভিযান হয়, তখন ইসরায়েল সেই এলাকাটা মানে বাউন্ডারি দিয়ে নিজের দিকে নিয়ে নেয়। এবং যেহেতু ইকোনমিক্যালি পুয়ার আর ভালনারেবল প্যালেস্টাইন, তো প্যালেস্টাইনের মানুষজন ইসরায়েলের কাজ করতে আসে। এবং এই কাজ করতে আসে, তার মানে হচ্ছে এই নয় যে ইসরায়েল তাদেরকে ওয়েলকাম করে। এবং ইসরায়েলের যে ইন্টেনশন, শান্তি স্থাপন করবো না, এটা সুস্পষ্ট হয়েছিল
আরেকটি কারণে 2017 সালে যখন তেল আবিব থেকে রাজধানীকে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল জেরুজালেমে, কারণ অলরেডি রাজকুমার স্যার বলেছেন, ম্যাডাম বলেছেন, ঈশানী ম্যাডাম, যে জেরুজালেম এমন একটা একটা কমপ্লেক্স জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, যে তিনটে ধর্মের জন্য খুব খুব সেন্সিটিভ জায়গা এবং খুব খুব সম্মানের জায়গা বা আবেগের জায়গা। সেই জায়গাটায় ঝামেলা টেনে নিয়ে গেল এই কারণে, রাজধানী ওখানে যদি রাজধানী হয় পলিটিক্যাল ডিসিশন হবে, সেখানে উত্তেজনা আরো হবে, সেই উত্তেজনা দমন করার জন্য ইসরায়েল আরো বেশি পরিমাণ শোষণ করতে পারবে প্যালেস্টাইনি আরবদের উপর। অর্থাৎ কোন একটি রাষ্ট্র যদি শান্তি স্থাপন করতে না চায় তাহলে ওই অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লিকেবল নয়। কারণ আমেরিকাতে আমরা জানি যে জিওনিস্ট লবি যারা রয়েছেন তারা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রভাব বিস্তার করে, আমেরিকাতে আমেরিকা সরকারের বিভিন্ন অর্থনীতি নীতি নির্ধারণ এবং আমেরিকার যে অভ্যন্তরীণ নীতি নির্ধারণ, ডিফেন্স বা ফরেন পলিসি নীতি নির্ধারণ, বিশেষ করে ইসরায়েল পলিসি অবশ্যই নিয়ন্ত্রিত হয়। এই যে ক্রিয়েশন অফ ইসরায়েলি স্টেট নিয়ে বিতর্ক চলেছিল এবং রোল অফ দ্য ইউএস এন্ড আদার ওয়েস্টার্ন পাওয়ার্স, রিয়াকশন অফ দ্য আরব ওয়ার্ল্ড রিয়েক্ট করেছিল প্রাইমারি ইনিশিয়ালি, কিন্তু আরব ওয়ার্ল্ডের মধ্যে অনেক ফ্র্যাগমেন্টেশন হয়েছে, সিরিয়া বরং সুন্নি, ইরান কাতার একদিকে এবং বাকি রেস্ট অফ দ্য আরব দুনিয়া একদিকে, এবং যদিও ওখানে আরব লীগ রয়েছে, যদিও ওখানে গালফ কোঅপারেশন কর্পোরেশন রয়েছে, তারপরেও এদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। অর্থাৎ মিডিল ইস্ট হয়েছে ওয়েস্টার্ন ইউরোপের বা ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোর একটা লড়াইয়ের জায়গা, তাদের স্বার্থ ভাগাভাগির জায়গা। সুতরাং এন্টায়ার মিডিল ইস্ট হ্যাজ বিন উইটনেস এ লট অফ এ নাম্বার অফ আপস এন্ড ডাউনস এন্ড ওয়ার্স এন্ড কনফ্লিক্টস। ইরাক ইরান যুদ্ধ, ইরানের উপর নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের, যেহেতু ইরান একটা রোগ স্টেট, ম্যাডাম বললেন, অনেক প্রমাণও আছে তার বিরুদ্ধে, আবার আমেরিকা প্রমাণ করতে না পারার পরেও অনেক সময় দোষারোপ করেছেন, কিন্তু ইরানের একটা এনগেজমেন্ট আছে টেররিস্ট গ্রুপের সাথে। আবার আমরা দেখছি যে সৌদি আরবের যে অবস্থান, প্রো আমেরিকান পলিসি, সৌদি আরব কিন্তু এই ঘটনার পরে দু একটা স্টেটমেন্ট ছাড়া প্যালেস্টাইনের সাথে সরাসরি দাঁড়ায়নি বা তাদের হয়ে কথা বলেনি। অর্থাৎ এই যে ক্রিয়েশনের লগ্ন থেকে যে একটা সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে হিউম্যান সিকিউরিটি বা মানবিক নিরাপত্তার প্রশ্ন উঠছে। অর্থাৎ রাষ্ট্রের সাথে তো রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে, এবারে রাষ্ট্রের সাথে আরেকটি রাজনৈতিক ভূখণ্ডের লড়াই হচ্ছে, বা সেই লড়াইয়ে ইন্টারনালি যুক্ত হচ্ছে কখনো পিএলও কখনো হামাস, কিন্তু সাধারণ মানুষের কি অবস্থা? মানবিক নিরাপত্তাই বা কি? মানবিক নিরাপত্তা হচ্ছে সেই নিরাপত্তা যেগুলো খুব এসেনশিয়াল মানুষের সম্মানজনকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। এবং এই মানবিক নিরাপত্তার কনসেপ্টটা অফিসিয়ালি বা আরেকটু থিওরিটিক্যালি আরেকটু ডেভেলপড হয়েছে 1994-এ ইউএনডিপির একটা রিপোর্টের পর, যে কিভাবে সারা বিশ্বে মানবিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কখনো রাষ্ট্র নিজে দায়ী, কখনো রাষ্ট্রের অসহায়তা দায়ী, ইনক্যাপাসিটি দায়ী, কখনো বা দেখা যাচ্ছে রাজনৈতিক সংঘর্ষ, কখনো ধর্মীয় সংঘর্ষ, কখনো মেজরিটি ভার্সেস মাইনরিটি এথনিক ক্ল্যাশেস। তো হোয়াট এভার ইট ইজ, কিন্তু এই যে একটা কতগুলো বিষয় মানবিক নিরাপত্তার জন্য দায়ী এবং যেগুলো মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি, এবং যদি আমরা দেখি যে 7টি কম্পোনেন্টস রয়েছে মানবিক নিরাপত্তার ক্ষেত্রে, একটা হচ্ছে ইকোনমিক, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে পলিটিক্যাল, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে কমিউনিটি। অর্থাৎ দিস 7 ফ্যাক্টরস আর ইন্টার রিলেটেড। অর্থাৎ মানবিক নিরাপত্তার যদি আমরা দেখি যে অর্থনৈতিক নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, পলিটিক্যাল বা রাজনৈতিক নিরাপত্তা, পার্সোনাল বা ব্যক্তিগত নিরাপত্তা, এবং কমিউনিটি বা যেটা গোষ্ঠীগত নিরাপত্তা। যদি আমরা এই ইকোনমিক সিকিউরিটি অফ প্যালেস্টাইনের দেখি, যে বর্তমান সিনারিওতে যদি দেখি, যে বরাবরই বলছি একটি দুর্বল ভূখণ্ড যেখানে অর্থনৈতিক বিকাশ ঘটেনি। কারণ প্যালেস্টাইন এমন একটি দেশ যার নিজস্ব 2খানা মতো এয়ারক্রাফট ছিল একটা সময়, একটি রাজনৈতিক ভূখণ্ডে, সেটাও নিরাপত্তার কারণে নিজের দেশ থেকে অপারেট হয় না, অন্য প্রতিবেশী দেশ থেকে অপারেট হয়। এবং যে দেশের নিজস্ব সেইভাবে রাজস্ব হয় না, ফরেন এইডের দ্বারা ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ গুলো তাদেরকে এইড দেয়, বা ওয়ার্ল্ড ব্যাংক দেয়, ইউনিসেফ দেয়, ইউএনও দেয়, এবং সেই এইডের মাধ্যমে কি রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু সেই এইডও যখন বন্ধ হয়ে যায়, এবং এইড পাবে কি পাবে না তাও ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, এবং সেটা ইসরায়েল কি মার্কিন যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছে তার উপর। অর্থাৎ একটি দেশের মানুষের ভাগ্য, জাস্ট থিঙ্ক যে তাদের সরকারও তাদের ভাগ্য নির্ধারণ করতে পারছে না, নিশ্চয়তা দিতে পারছে না, বা আন্তর্জাতিক দুনিয়া বা ইন্টারন্যাশনাল কমিউনিটিও তাদেরকে যে নিরন্তর ভাবে সাহায্য করবে সেটাও সুনিশ্চিত নয়। এবং বিভিন্ন সময় যেমন ব্লকের
আরো হয় ব্লকেড, মানে আটকে দেওয়া, যেখান থেকে সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক আইনে রয়েছে ব্লকেড, এবং গাজা ভূখণ্ড পুরো ব্লকেডের শিকার 2007 সাল থেকে। সাপ্লাই চেইন খুব লিমিটেড এবং সেখানে অ্যাক্সেস নেই। আমরা ম্যাপে দেখেছি কিভাবে তারা অ্যাক্সেস পায়, একদিকে মানে ওই ইজিপ্টের কাছ দিয়ে, আরেকদিকে জর্ডানের ওই দিক দিয়ে। সুতরাং এবং খুব লিমিটেড স্পেস, এবং সেখানে সাপ্লাই চেইন অহরহ করতে পারে না, এবং মানুষজন ইচ্ছা করলে বাইরে যেতে পারবে। অর্থাৎ বিষয়টা এরকম, একটি বদ্ধ করে কিছু মানুষকে রাখা হলো, দরজা জানলা বন্ধ করে, সেখানে খাবার নেই, লাইট নেই, অক্সিজেন নেই, রাখা হলো, এবং তারা যে মুক্তির জন্য বাইরে যাবে, বাইরে সাহায্য চাইবে, সেটাও পারবে না। অর্থাৎ বন্ধ করে গ্যাস চেম্বার মেরে দেওয়ার মতো। অর্থাৎ যে ওপেন এয়ার যে জেলের একটা কনসেপ্ট বললেন ম্যাডাম, দারুণ অসাধারণ তার বক্তৃতায় ফুটে উঠেছে। অর্থাৎ এটা মানবিক নিরাপত্তার সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জ, যেটা ইসরায়েল সৃষ্টি করেছে, যে তাদের বাঁচার অধিকার নেই। এবং যদি আমরা দেখি যে প্যালেস্টাইন ইকোনমিক্যালি ভালনারেবল স্টেট, উইথ হিউজ নাম্বার অফ পভার্টি, মানে মানুষ পভার্টি লাইনের নিচে বসবাস করে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, কারণ সেখানে ইন্ডাস্ট্রি নেই, সেখানে কৃষি নেই, এবং কিছু ডে লেবারার্স বা যে ম্যানুয়াল লেবার্স, তারা ইসরায়েলে যায়, কাজ করে জেরুজালেমের দিক দিয়ে, বা কয়েকগুলো এন্ট্রি পয়েন্ট আছে, সেগুলো যে খুব ভালো তারা মানে ওয়েজ বা স্যালারি পায়, সেটা নয়। এবং এই যে আক্রমণ হলো অক্টোবর অনওয়ার্ড, 7 অক্টোবর অনওয়ার্ড, সেখানে আমরা দেখতে পাই যে জিডিপি মানে 4.2% পর্যন্ত ডিক্লাইন করবে, এবং কতটা লস হবে। এমনিই তো ইকোনমিক্যালি খুব ভালনারেবল, সেখানে 857 মিলিয়ন ইউএস ডলারের মতো লস হবে আগামী দিনে প্যালেস্টাইনের। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে তিনটে ভাগ প্যালেস্টাইন, এই ছোট অংশের মধ্যে আবার তিনটে ভাগ, একটা হচ্ছে গাজা ভূখণ্ড, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, আর একটা হচ্ছে ইস্ট প্যালেস্টাইন, যেটা ইস্ট জেরুজালেম। তো তিনটে অংশ কিন্তু আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রিত হয়, আলাদা ভাবে। যদিও একজন বললাম যে ওখানকার শাসক আছেন, কিন্তু সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিন্তু কোনো কোঅর্ডিনেশন নেই। তাদের ইকোনমিতেও যেতে পারে না, অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ আহ কারণ হচ্ছে ওয়েস্ট ব্যাংক থেকে কিন্তু গাজা ভূখণ্ডে ওইভাবে ডিরেক্ট কানেক্ট করতে পারে না, কারণ হচ্ছে সেটা ব্লকের সৃষ্টি করা আছে, এবং সেখানে ইচ্ছা করলেও প্যালেস্টাইন অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে সাহায্য পাঠাতে পারে না, এখনো পারছে না। তো কতটা মানে অসহায় মানুষ, জাস্ট থিঙ্ক, যে খাবার নেই, তাদের টাকা নেই, এবং তাদেরকে নিজের দেশের সরকারও সাহায্য করতে পারছে না, এবং ইউএনও বা রেড ক্রসও প্রথম দিকে ঢুকতে পারেন সাহায্য নিয়ে। এবং পোভার্টি যে আমরা দেখি যে পার্সেন্টেজ 20% ও 45% পর্যন্ত মানে বাড়তে পারে পোভার্টি ডিউ টু দ্য অ্যাটাক। এবং এই যে আমরা দেখতে পাই ইসরায়েলি অ্যাটাকস অন গাজা ইন 2023 ক্রিয়েটস ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারাল ড্যামেজ, মানে বাড়িঘরের কি অবস্থা আমরা জানি, একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলে এটা আগামী 20 বছরেও এটা মানে যদিও যুদ্ধ থামে, সিজফায়ার হয়, করতে পারবে কিনা সেটা, যদি বিদেশি সাহায্য পায় তাও মানে পুনর্নির্মাণ করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের নিরিখে প্যালেস্টাইন অবস্থা খুব খারাপ, এবং সেটা আগামী যদি যুদ্ধ সিজফায়ার হয় 15 থেকে 16 বছর লাগবে সেটা নর্মালাইজড হতে, মানে একদম অ্যাটলিস্ট একবার হতে। দ্য ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ ওয়ার উইল হ্যাভ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এফেক্টস অন দ্য হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন। এবং সেখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এবং ডিসপ্লেসমেন্ট হয়েছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ইসরায়েলরা যেদিক দিয়ে আক্রমণ করেছে সেদিক দিয়ে আক্রমণ হতে হতে মানে বাড়ি ঘর, হসপিটাল, শিশু, কাউকে মানে বাদ দেয়নি। আক্রমণ করতে 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 অলরেডি অফিসিয়াল রেকর্ডে 23,000-এর মতো মানুষ মারা গেছে, আর মানে মিলিয়ন্স অফ পিপল আর উন্ডেড অ্যান্ড ডিসপ্লেসড। যে এইভাবে আক্রমণ হতে হতে মানে তারা কোথায় যাবে, এবং আক্রমণ করলে যে অন্য জায়গায় পালিয়ে যাবে, ইভাকুয়েশনের প্রশ্ন ওঠে, সেটা হয় না। কোথায় পার্থক্য? ইউক্রেন ক্রাইসিস সাথে যদি আমরা প্যালেস্টাইনি ক্রাইসিস বলি, কারণ ইউক্রেন একটা বড় রাষ্ট্র, অনেক বড় রাষ্ট্র, এবং সেখানে লোক সংখ্যা খুবই কম। তো সেখানে রাশিয়ান দিক থেকে যে সাইড থেকে আক্রমণ হচ্ছে করতে করতে তারা কিন্তু আসলে পালানোর সময় পেয়েছে, এবং তারা পথ পেয়েছে, এবং তারা ইস্ট ইউরোপ, অন্যান্য দেশ, রোমানিয়া বা অন্যান্য দেশে তারা পালিয়ে যেতে পেরেছে। এবং দেশের মধ্যে এত জায়গা রয়েছে যেখানে আক্রমণ করে কোথাও না কোথাও তারা পালাতে পারবে, আশ্রয় নিতে পারবে, কিন্তু তাদের প্যালেস্টাইনি লোকদের কিন্তু সেই সুবিধাটুকু নেই। এবং যদি আমরা দেখি যে যে প্যালেস্টাইনের যে এই যে অসহায় অবস্থা, এবং সেখানে মানে সমস্ত যে ইন্টারনাল যে সাপ্লাই, যে লরি করে বা গুডস ট্রাকে মালপত্র সাপ্লাই করা, এবং মানুষ যে ছোট ছোট মুদি দোকান বা অন্যান্য সবজি ব্যবসা বা অন্যান্য মাংসের দোকান, সেগুলো পুরো বন্ধ, ধ্বংসপ্রাপ্ত, ব্ল্যাক মার্কেট চলছে। পাশাপাশি যে প্রতিবেশী দুটো যে মানে মেন এক্সিট এন্ট্রি পয়েন্ট, এক্সিট এন্ট্রি,
বিদেশি দুটো রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, সেখান থেকে সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেছে এবং ফলত জিনিসপত্রের দাম যেমন বেড়েছে, জিনিসপত্র অপ্রতুল, পাশাপাশি যেটা হয়েছে যে ইন্টারনাল যে ব্যাংকিং সিস্টেম বা সেখানকার যে লোকাল ইকোনমি টোটালটা একদম স্টাক হয়ে গিয়েছে। Food security is the one of the basic challenge to Palestinian people. This is not new, মানে এটা প্যালেস্টাইনের জন্মলগ্ন থেকে এই সিকিউরিটি, জিওগ্রাফিক্যালি যে লোকেশনে প্যালেস্টাইন, তার যে ল্যান্ডের নেচার সেখানে খুব কম কৃষি জমি এবং সেখানে ফার্টাইল নয়, ফলে কৃষি জমি থাকলে অল্প রয়েছে, যদি সেটা ফার্টাইলও হতো তাও ফুলফিল করতে পারতো না ফুড সাপ্লাই। এবং সেখানে আরেকটা বড় বিষয় হচ্ছে যে সেই ফুড সিকিউরিটির একটা বড় চ্যালেঞ্জ এখন হয়ে দাঁড়িয়েছে যে অন্যান্য যে দাতা দেশগুলো, সেই দাতা দেশগুলো কিন্তু সেই ফুড সাপ্লাইটা বন্ধ করে দিয়েছে বা পারেনি। এবং অনেক সময় এটা হয় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে বিচার করে যারা হচ্ছেন এরকম আক্রান্ত রাষ্ট্র হয়, তাদের মানবিক সাহায্য দেওয়া হয় এবং এই ক্ষেত্রে কিন্তু সেটা তারা পাচ্ছে না। এবং ফুড সিকিউরিটির যে ভালনারেবিলিটি যদি আমরা দেখি, স্পেশালি যে ফুড ইনসিকিউরিটি ইজ পার্টিকুলারলি হাই অ্যামং দ্য উমেন এন্ড চিলড্রেন, এবং সেখানে ফুড মানে বেবি ফুডের অভাব, অপ্রতুলতা। এবং আমরা জানি আন্তর্জাতিক আইনে যে যখন যুদ্ধ হয়, এটা তো যুদ্ধ বলতে পারবো না আমরা, কারণ যুদ্ধ দুটো রাষ্ট্রের মধ্যে হয়, এক আর যুদ্ধ শুড বি অফিসিয়ালি ডিক্লেয়ার্ড বাই দ্য টু বেলিজারেন্ট স্টেটস। তো যেহেতু প্রথম একটি সন্ত্রাসবাদী সংগঠন হামাস আক্রমণ করেছিল ইসরায়েলকে আনপ্রেসিডেন্টেড, এবং সেটা রিটালিয়েট করেছে, এবং কেন করেছে সেটা তো অবশ্যই রাজকুমার স্যার বলেন, ইশানী ম্যাডাম আরো পরিষ্কার করে বললেন যে সেটা অবশ্যই নেতানিয়াহু দুর্নীতির দায়ে খুবই চাপে রয়েছে দেশের অভ্যন্তরে। এবং এটা দ্যাট ওয়াজ দ্য হাই টাইম ফর নেতানিয়াহু টু অ্যাটাক অন হামাস, একটা ন্যাশনাল একটা যে আবেগ, জাতীয় আবেগকে উস্কে দিয়ে যে প্রমাণ করতে চাইলেন আমি খুব যোগ্য প্রেসিডেন্ট। কিন্তু সেটা করতে গিয়ে যে এত 2 মিলিয়নের মতো মানুষকে বিপদের মুখে ফেলে দিলেন, তাদের খাদ্য সংকটে ফেলে দিলেন, সেই কথা কিন্তু তিনি চিন্তা করলেন না। এখানে একটা লিঙ্কেজ থিওরি, জেমস রোজানগর যে লিঙ্কেজ থিওরি আমরা যদি মানে নিয়ে আসি, তাহলে দেখবো যে কোন একটি দেশের মানে কোনো ঘটনা আন্তর্জাতিক মিলিউতে, ইন্টারন্যাশনাল মিলিউতে বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারকে যখন প্রভাবিত করে, তখন আমরা লিঙ্কেজ থিওরি বলি। সত্যি ইসরায়েলের এই আক্রমণ অবশ্যই হামাসরা করেছে, সেটা রিটেলিয়েশন করবেই ইসরায়েল, আর এত বড় একটা শক্তিশালী রাষ্ট্র। কিন্তু যদি নাও করতো, এটা কিন্তু করতো কারণ যে আমাদের একটা ইন্ডিয়া পাকিস্তান রিলেশন, কাশ্মীর ইস্যুর মতো, ঠিক আছে? তো সেটা করতে গিয়ে যদি এতটা নির্মম ভাবে করবে, সেটাও মানে মানে খুব অভাবনীয় যদিও ছিল। এবং আমরা জানি যে এই যে দেখছি যে ফুড ইনসিকিউরিটি অ্যামং দ্য উইমেন, স্পেশালি ইন গাজা স্ট্রিপ, হোয়ার 63.3% অফ দ্য ফিমেল হেডেড হাউসহোল্ড সাফার ফুড ইনসিকিউরিটি। ফুড ইনসিকিউরিটি যখন হবে, প্রেগনেন্ট লেডিরা তারা যে ম্যালনিউট্রিশনে ভুগবে এবং তাদের সন্তানদের কি, হবু সন্তানদের বা মানে যারা নতুন জন্মগ্রহণ করলেন যে সন্তান, তাদের অবস্থা দেখাই যাচ্ছে যে হাড় জিলে চেহারা। এবং তারা আমরা জানি যে সেখানে ফুড ইনসিকিউরিটি মানে করার আরেকটা কারণ হচ্ছে সেখানে যে খুব স্টক করে যে খাবার রাখার একটা ব্যাপার, দুটো কারণে রাখতে পারেনি গাজা স্ট্রিপে, মানে রাখতে পারে না। সেটা হচ্ছে, একটা হচ্ছে তাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আর তাদের টাকা পয়সা নেই। সেই টাকার জন্য ফুড মানে অনেক ছোট ছোট ভূখণ্ড যে বিশ্বের কিন্তু অনেক উন্নত, সে দু কারণে উন্নত, সেখানে হয়তো সার্ভিস সেক্টর উন্নত, সেখানে ইন্ডাস্ট্রি উন্নত, কিংবা সেখানে লোক সংখ্যা কম, এখানে সবই প্রতিকূল। সুতরাং ওই ছোট টেরিটরিতে এত সংখ্যক লোক, এটাই এক ডেমোগ্রাফিক্যাল নেগেটিভিটি, নেগেটিভ এফেক্ট। এবং তারপরে হচ্ছে এই তাদের ইকোনমিক যে ভালনারেবিলিটি, এর জন্য খাদ্য সংকটে তারা ভুগছে। এবার যে হেলথ সিকিউরিটি ইন গাজা স্ট্রিপে হেলথ সিকিউরিটি কি নিয়ারলি 600 অ্যাটাকস অন হেলথ কেয়ার ইন গাজা স্ট্রিপ, মানে ছোট ছোট যে হেলথ কেয়ার সেন্টার, ক্লিনিক, ডক্টরস চেম্বার বা এরকম নার্সিং হোম, হসপিটাল, এরকম প্রায় 600টির উপর আক্রমণ হয়ে গেছে। বেশিরভাগই গুড়িয়ে গিয়েছে এবং মেন্টাল হসপিটালস গুলো গুড়িয়ে গিয়েছে। ফলে বোথ ফিজিক্যাল হেলথ এন্ড মেন্টাল হেলথ আর চ্যালেঞ্জড ইন গাজা স্ট্রিপ। এবং অ্যাবাউট 1.9 মিলিয়ন পিপল হ্যাভ বিন ডিসপ্লেসড ইন গাজা, মানে প্রায় সকলেই ডিসপ্লেসড হয়েছে, কিছু কিছু টানেল দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন, বা ওই যে মানে এমনি তো ব্লকের সৃষ্টি হয়েছে, তারপরে কোনোভাবে তারা প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য হেলথ সেন্টার্স এবং গাজা স্ট্রিপ টোটালি ডিস্ট্রয়েড। এবং আন্তর্জাতিক আইন মেনে যদি যুদ্ধ হয়, তাহলে সেই আইনে, যুদ্ধ সংক্রান্ত আইনে একটি বিষয় পরিষ্কার করে বলা আছে, সেটা হচ্ছে ওয়ার অফ লতে
সেটা হচ্ছে যখন যুদ্ধ হবে বা কোনো আক্রমণ হবে, এরিয়াল বোম্বারমেন্ট হবে, তখন কিন্তু বা এমনি এয়ার স্ট্রাইক হবে বা মিসাইল অ্যাটাক হবে, কখনো সিভিলিয়ানদের উপর আক্রমণ করা যায় না, হসপিটাল, স্কুলস, মার্কেটস এর উপর আক্রমণ করা যায় না, কিন্তু এখানে কিন্তু ইসরায়েল করেছে। আমেরিকা সেটা ভালোভাবেই জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র জেনিভা কনভেনশন থেকে শুরু করে তার আগে হেগ কনভেনশন 1899 বিভিন্ন সব আইন করেছে এই সমস্ত যুদ্ধ নিয়ে, এবং যুদ্ধ প্রিজনার্স অফ ওয়ারদের নিয়ে করেছে, যুদ্ধ কিভাবে হবে নিয়ে করেছে, এবং আন্তর্জাতিক আইন লিপিবদ্ধ হয়েছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি দায়ী এজন্য। এনভায়রনমেন্টাল সিকিউরিটি ইন গাজা, এনভায়রনমেন্টাল সিকিউরিটি কে আমরা আগে গুরুত্ব দিতাম না, এখন গুরুত্ব দিতে শুরু করেছি। সেটার কিন্তু শুরু হয়েছিল মিডল ইস্ট থেকে। If we way back to history in 1991, when Kuwait was attacked by Iraq, ইরাক যখন কুয়েতকে আক্রমণ করেছিল অতর্কিতে, এবং একটা একটা অবিবেচকের কাজ করেছিলেন সাদ্দাম হোসেন, এবং তখন কুয়েতের হয়ে ইউএনও আমেরিকাকে রিকোয়েস্ট করে, অন্যান্য সদস্য রাষ্ট্রদের রিকোয়েস্ট করে, তারা কিন্তু পিস কিপিং ফোর্স পাঠায়, এবং ইন্ডিয়াও পাঠিয়েছিল, নেপাল, বাংলাদেশও পাঠিয়েছিল, বিশ্বের বিভিন্ন দেশ পাঠিয়েছিল। তখন কিন্তু আলটিমেটলি ফাইনালি দ্যাট ওয়ার ওয়াজ কনভার্টেড বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড দ্য ইরাক। সেই যুদ্ধে ইরাক স্কাড মিসাইল ইউজ করেছিল হাজার হাজার, আমেরিকা প্রত্যুত্তরে অনেক আমেরিকান মিসাইল ইউজ করেছিল। সেই যুদ্ধের যদি ক্লিপিং দেখা যায়, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি দেখেছি বিবিসিতে, টিভিতে, তখন দেখা যাচ্ছে আরব সাগর যে বা পার্সিয়ান গালফের যে জল পুরো ব্ল্যাক হয়ে গিয়েছিল, গাঢ় ঘন কালো, কারণ তেলের পাইপ ফেটে গিয়েছিল এবং সেগুলো জলে মিশেছিল, এবং সেখানে বিস্ফোরণে এত দূষণ হয়েছিল বা বোম্বিং হয়েছিল যে পুরো ড্রেনের চাইতেও কালো ঘন জল হয়েছিল সেই পার্সিয়ান গালফে। এবং সেই সাগরের যে পাখি, যারা মাছ খেতে, সেই পাখির মৃতদেহ, মানে মানে সেখানে জলজ প্রাণীর মৃতদেহ, এবং এন্টায়ারলি যে এনভায়রনমেন্ট, এটা পলিউটেড হয়ে গেছিল এবং বিষাক্ত হয়ে গিয়েছিল, এবং পুরো আকাশ কালো হয়ে গিয়েছিল ধোঁয়াতে। এবং কয়েক মাস ব্যাপী যুদ্ধে প্রচুর মানুষ যেমন মারা গিয়েছিল, সবচেয়ে বড় হ্যাজার্ড হচ্ছে হেলথ হ্যাজার্ড, এবং দ্যাট ওয়াজ এফেক্টেড এন্টায়ার গ্লোবাল এনভায়রনমেন্টাল সিকিউরিটি। কারণ এনভায়রনমেন্টাল সিকিউরিটি ইজ নট অনলি কনফাইন্ড উইদিন দ্য টেরিটরি, একটা টেরিটরির মধ্যে বন্ধ করা যায় না। কারণ যদি বে অফ বেঙ্গলের জল দূষিত হয় কোনো কারণে, কোনো কেমিক্যালস এর দূষণে, সেটা বাংলাদেশে এফেক্টেড হবে, মিয়ানমার হবে, ইন্ডিয়া হবে। তবে এয়ার যদি পলিউটেড হয় হাইলি, তার এফেক্ট কিন্তু দীর্ঘদিন পরে হলো, কয়েক মাস পরে হলো, আমাদের সাউথ এশিয়াতে আসবে মিডল ইস্ট থেকে, বা মিডল ইস্ট থেকে সেন্ট্রাল এশিয়াতে যাবে। দিস ইজ ভেরি কমন। দেখুন যে হু আর দ্য রেসপন্সিবল ফর environmental security, for threatening the environmental security? I must say, yes, the United States of America, other Western countries, who are the warrior countries, who are the sellers of the arms, who are the creators of the conflicts, who are the initiators of the conflicts and wars. তো এই আমেরিকা তো যুদ্ধ করেছিল, সেটা তো শান্তির পথে যায়নি। আমেরিকা একদিকে মার্টিন লুথার কিং এর কথা বলে যে তিনি শান্তির জন্য কাজ করেন, নন ভায়োলেন্সের কথা বলেছেন, আমরা সেই মার্টিন লুথার কিং জুনিয়রের আদর্শ মানবো, গান্ধীর আদর্শ মানবো, আমরা এগুলো করব, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করব, কিন্তু করেনি। এবং যেহেতু করেনি, সেই কিন্তু ঘুরপথে আবার মানে মিডল ইস্টে আমরা আরব স্প্রিং দেখেছি। সেই সময় আরব স্প্রিং এর সময় গণতন্ত্রের উদ্ভবের নিয়ে, গণতন্ত্র ফেরানোর জন্য আন্দোলন হয়েছিল, খুব ইনিশিয়ালি খুব ভালো ছিল, পরবর্তীকালে দেখা যাচ্ছে এটা ন্যাটো এবং ইউএস বাহিনীর একটা যুদ্ধ ছিল, এবং পাপেট গভর্নমেন্ট গঠন করার একটা প্রচেষ্টা ছিল, এটা আমরা দেখেছি গাদ্দাফিকে হটানোর মধ্য দিয়ে। গাদ্দাফি স্বৈরাচারী ছিলেন ঠিক, তিউনিসিয়ার শাসক স্বৈরাচারী ছিলেন ঠিক, কিন্তু গাদ্দাফিকে হটিয়ে কিন্তু পাপেট সরকার গঠন করলো, সেখানে কিন্তু ন্যাটো কিন্তু বোম্বিং করেছে। এবং 2003 সালে যখন আমেরিকা ইরাক আক্রমণ করে সাদ্দাম হোসেনকে ফাঁসির দড়িতে লটকে দেয়, এবং সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভায়োলেন্স হয়েছে, প্রচুর বোম্বিং হয়েছে ইরাকে, এবং সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন হয়েছে। এখন এই যে দীর্ঘদিন ধরে রেকারেন্টলি ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে বোম্বিং হচ্ছে, এটা নতুন, দিস ইজ নট নিউ। ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স যদি বলি আমরা, তাহলে কয়েকশো বোম্বিং হয়েছে, ইনসিডেন্টস হয়েছে। সেখানে আমি বলবো না প্যালেস্টাইন দায়ী না, প্যালেস্টাইনে হামাসরা অবশ্যই দায়ী। তারা কেন এরকম অতর্কিত আক্রমণ করতে গেল? তাদেরকে এই দূরদর্শিতা নেই যে ইসরায়েল আমাদের থেকে অনেক শক্তিশালী রাষ্ট্র, আমরা আক্রমণ করলে প্রতি আক্রমণ শুধু আমাদের উপর আসবে না, হামাসের উপর আসবে না, নিরীহ এই মানে প্যালেস্টাইনবাসীদের উপর আসবে, শিশুদের উপর আসবে, মহিলাদের উপর আসবে, যারা হামাসের সাথে কোনোভাবে জড়িত নয়। অর্থাৎ এই অদূরদর্শী একটি সংগঠন যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রকে পরিচালনা করতে চায় উইদাউট টেকিং এনি ডিরেকশন ফ্রম দ্য ভ্যালিড গভর্নমেন্ট, মানে দ্যাট ক্রিয়েটস সাচ টাইপ অফ প্রবলেম। ফলে এই যে প্যালেস্টাইনি জনগণ, তাদের নিজস্ব বৈধ সরকার নেই, দায়বদ্ধ সরকার নেই,
তাদের সিভিল সোসাইটি নেই এবং তাদের যে সারাউন্ডিংস সেটাও ঠিক নেই। এবং তার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে এই যুদ্ধটা মানে এই আক্রমণটা যখন শুরু হলো অক্টোবর অনওয়ার্ডস, 7 অক্টোবর অনওয়ার্ডস, এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড এমিশন কতটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে কত মানে এই যে দেখি ইসরায়েলি মিলিটারি রেসপন্স ফর ইকুইভ্যালেন্ট টু বার্নিং অ্যাটলিস্ট 1,50,000 টনস অফ কোল, এবং কার্বন ডাইঅক্সাইড এমিশনের যে পরিমাণটা সেটা খুব মারাত্মক। এবং মোর দেন 90% অফ ওয়াটার extracted from the territory's sole aquifer has been found unsafe for human consumption. অর্থাৎ পানীয় জল, ম্যাডাম একটু আগে বলে সমুদ্রের জল পাম্পিং করে ঢোকাচ্ছে, ওটা ছাড়ো, যে পানীয় জলের বিভিন্ন যে মানে পাম্পিং স্টেশন, তাদের যে পাইপ লাইন, সেখানে সেই মানে বিষাক্ত কার্বন বা অন্যান্য যে বোম্বিং এর ফলে যেটা হয় সেই সমস্ত ক্ষতিকারক রাসায়নিক ঢুকে গিয়েছে। ফলে এই যে উপরটা যদি বলি, the planet warming emissions generated during the first 2 months of this war in Gaza were greater than the annual carbon footprint of more than 20 of the world's most climate vulnerable nations. যে সবচেয়ে বিশ্বের যে ভালনারেবল, যে খুব বিপর্যস্ত রাষ্ট্র যেগুলো রয়েছে মানে এনভায়রনমেন্টাল সিকিউরিটির দিক দিয়ে, যে ব্রিথ করলে সেই ব্রিথ দীর্ঘদিনে ক্যান্সার হয়ে যাবে, লাং ক্যান্সার হয়ে যাবে, স্কিন ডিজিজ হবে, নার্ভের প্রবলেম হবে, মাথা ব্যথা হবে, এরকম বিভিন্ন ধরনের আনকিউরেবল ডিজিজ যেগুলো বলা হয়। ফলে এই যে যুদ্ধের যে মানবিক নিরাপত্তা, যে শুধু আমি আমার অঙ্গহানি ঘটলো বা আমি মারা গেলাম, কিন্তু আমি যদি বেঁচেও থাকলাম এর যে কনসিকুয়েন্সেস কি হবে, আমার ফ্যামিলি মেম্বারদের উপর কি হবে, এটা কিন্তু বড় মানবিক নিরাপত্তার কোশ্চেন। এবং এবং হামাস যেমন রেসপন্সিবল, ইসরায়েল রেসপন্সিবল, এবং আন্তর্জাতিক সম্প্রদায় রেসপন্সিবল, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি। এবং পলিটিক্যাল সিকিউরিটির প্রশ্ন, যে একটি দেশ যেখানে সভরেনিটি নেই সেখানে কি মানুষ আদৌ পলিটিক্যালি সিকিউর, মানে মানুষকে স্বাধীনভাবে কথা বলতে পারেন, সেই দেশের মানুষকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, ভয়েস তুলতে পারেন, বা সেই দেশে ইন্টারনাল ক্ল্যাশেস রয়েছে, পলিটিক্যাল ক্ল্যাশেস, যে বললাম গোষ্ঠীদ্বন্দ্ব, যে পিএলও যখন চলে যায় ট্রান্সফরমেশনের পিরিয়ড, তখন আবার হামাসের গঠন, এবং তার মাঝামাঝি একটা ছিল। ফলে ইন্টারনাল যে পলিটিক্যাল ক্ল্যাশেস টু অকুপাই দ্য পাওয়ার পজিশন, যে সেখানে মানুষ বলি হচ্ছে প্যালেস্টাইনে, এবং সেখানে ল এন্ড অর্ডার নেই, এবং সেখানে যে রাষ্ট্রের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা লোকাল যে পেটি ক্রাইম গুলো হয় সেগুলো রক্ষা করার জন্য সেই অ্যাডমিনিস্ট্রেশন নেই। ফলে পলিটিক্যালি ইনসিকিউর যে টেরিটরি মানে প্যালেস্টাইনে, তিনটি অংশেই তার মানুষ, সাধারণ মানুষ কিন্তু মারা যাচ্ছে। এবং এই যে আগস্ট 5, 2022 ইসরায়েলি লঞ্চার্স এয়ার স্ট্রাইক এগেনস্ট গাজা, সেখানেও কিন্তু যে গাজাতে এটা এক্সটার্নাল ভায়োলেন্স বলবো আমরা, এটা ইন্টারনাল মানে এক্সটার্নাল যে পলিটিক্যাল ভায়োলেন্স, যেটা পলিটিক্যালি রাইভাল দুটো টেরিটরি, সেখানে তাদের পক্ষ থেকে বিভিন্ন সময় যখন আক্রমণ হয়েছে প্রচুর লোক মারা গেছে। এবং শুধু মারা যায় না, মানে মেন্টাল যে ট্রমাটিক সিচুয়েশন মানে সৃষ্টি হয় তাদের মধ্যে এই পলিটিক্যাল ভায়োলেন্সের জন্য, এটার জন্য কিন্তু একটা বড় মানবিক নিরাপত্তার চ্যালেঞ্জ এসছে। কমিউনিটি সিকিউরিটি, যে কমিউনিটি সমাজ, আমাদের যে সমাজে বসবাস করি, আমরা শুধু একা বসবাস করি না, আমরা সংঘবদ্ধভাবে বসবাস করি, সোশ্যাল হারমোনির কথা বলি। আমরা হয়তো একটি সমাজের মধ্যে বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী হতে পারে, বিভিন্ন কালচারাল আইডেন্টিটির মানুষ হতে পারে, কিন্তু আমরা একটা সোসাইটি আছে, কমিউনিটির মধ্যে বসবাস করি। ব্যাপারটা যে এমন কমিউনিটি সিকিউরিটি আছে, যদি আমরা একটা কমিউনিটি ধরে না, গ্রেটার কমিউনিটি আমরা বসবাস করছি, এই রুমটার মধ্যে একটা বোম হলো, আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম, কেউ বাঁচলাম, কেউ মরলাম, কেউ আহত হলাম, কারো অঙ্গহানি ঘটলো, কারো বা খুব ঘনিষ্ঠ একজন এই গ্রুপের মধ্যে মারা গেল, তখন কিন্তু গ্রুপ এই কমিউনিটি সিকিউরিটির একটা প্রশ্ন ওঠে। অর্থাৎ আমরা বসবাস করছি অনিশ্চয়তার মধ্যে জন্মলগ্ন থেকে, অর্থাৎ সবসময় বোম্বিং হচ্ছে, কেউ সীমান্ত এলাকায় গেল, কেউ সীমানার কাছাকাছি কোনো বিল্ডিং এ কাজ করছে, সেখানে হয়তো ইসরায়েলি সেনাদের হানা হলো, যে কোনো সময় হানা হলো, অর্থাৎ কমিউনিটি সিকিউরিটি থ্রেটেন। কমিউনিটি সিকিউরিটি থ্রেটেন হয় এই কারণে, যদি এই যে অভ্যন্তরীণ যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এদের মধ্যে মেজরিটি মাইনরিটি রয়েছে, এদের মধ্যে বিভিন্ন প্রো গভর্নমেন্ট অ্যান্টি গভর্নমেন্ট রয়েছে, এদের মধ্যেও যারা সরকারের বা মানে যারা ওই গ্রুপের খুব ঘনিষ্ঠ নয়, পাওয়ারফুল গ্রুপের, তাদের সিকিউরিটি থ্রেটেন্ড হয় এখানে। এবং সেখানে দেখা যাচ্ছে ডিউ টু ইসরায়েলি অ্যাটাকস ওভার দ্য ইয়ার্স দ্য কমিউনিটি সিকিউরিটি হ্যাজ বিন চ্যালেঞ্জ, পিপল লস্ট দেয়ার সোসাইটাল বন্ডিং অ্যান্ড ফ্যামিলি ফরমেশন হ্যাজ বিন অলসো এফেক্টেড। 2016 সালে আমার মনে আছে কাতার একটা ইনস্টিটিউট আছে, সম্ভবত নামটা এরকম, কাতার ইনস্টিটিউট অফ ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার হবে। তো আমি একটা পেপার পাঠিয়েছিলাম, যে সেখানে হচ্ছে একটা সুন্দর একটা ইস্যু নিয়ে হয়েছিল, যে তখন এই আইসিসরা খুব অ্যাক্টিভ সিরিয়াতে, ইরাকে, এবং আমরা জানি যে সেই সময় আইসিসের আক্রমণের জন্য প্রচুর লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক মানে
সিরিয়াতে চলে গিয়েছিল, ইরাক থেকে বা সিরিয়া থেকে, সরি, ইরাক এবং সিরিয়া থেকে জর্ডানে চলে গিয়েছিল। কেউ কেউ টার্কি হয়ে মধ্যপ্রাচ্যে মানে ইউরোপে গিয়ে আশ্রয় নিয়েছিল অনেক লোক। তো সেই সময় ওরা আয়োজন করেছিল এমন একটা ওয়ার্কশপের, যে সেটা হচ্ছে যে হাউ দ্য আইসিস অ্যাটাক ইনফ্লুয়েন্সড অন অর এফেক্টেড দ্য ফ্যামিলি ফরমেশন অফ মিডল ইস্ট, স্পেশালি ইরাক অ্যান্ড সিরিয়া। যে ফ্যামিলি ফরমেশন, মানুষের যে ফ্যামিলি নিয়ে থাকে, 5 জন 6 জনের ফ্যামিলি মেম্বার, কিভাবে এফেক্টেড হয়েছিল। এমন অনেক কাহিনী আছে, আমরা জানি যে ফ্যামিলির 6 জন লোক থাকলে 2 জন মারা গেছে, 3 জন বেঁচে আছে, বা 3 জনের মধ্যে 2 জন হয়তো সিরিয়ার আশ্রয় শিবিরে মানে আশ্রয় নিয়ে, 1 জন হয়তো ইয়ামেনে চলে গেছে। আবার 7 জনের পরিবারের মধ্যে 4 জন মারা গেছে, 3 জন হয়তো ইউরোপে চলে গেছে। এই যে কেউ অর্ধমৃত অবস্থায় আছে, এই যে ফ্যামিলি ফরমেশনের উপর একটা বিশাল আঘাত আছে, কমিউনিটি সিকিউরিটির প্রশ্ন এটা। অর্থাৎ এই যে কন্টিনিউয়াস যে আহ প্যালেস্টাইনের উপর আক্রমণ, এই আক্রমণে কিন্তু, এবং তারা হ্যাপি নয়। শুধু আক্রমণের কথা যদি বাদও দেই, আমি যদি খেতে না পাই, আমার যদি হাঙ্গার থাকে, আমার যদি রিসোর্স কম থাকে, তাহলে আমি নিজেদের মধ্যে মারামারি করবো, আমার কমিউনিটি সিকিউরিটি থাকবে না, আমার সোশ্যাল হারমোনি থাকবে না। অর্থাৎ রিসোর্স যদি কম হয়, জনসংখ্যা দাবিদার যদি বেশি হয়, সেখানে কমিউনিটি সিকিউরিটি থাকতে পারে না। প্যালেস্টাইনেরও নেই, ইন্টারনালি নেই, এক্সটার্নালি নেই। এবং পার্সোনাল সিকিউরিটি তো প্রশ্নই ওঠে না, যদি অনেক আগে রেখেছি। 1948 সালে যখন ফার্স্ট যে অ্যাটাক হয়েছিল ইসরায়েল প্যালেস্টাইন, যখন রাষ্ট্র গঠিত হয়েছিল, তখন একদম প্যালেস্টাইনিদের বিতরণ করে জোর করে তাদের ভূখণ্ড নিয়ে ইসরায়েলিদের দেওয়া হলো 60% ভূখণ্ড। তখন এই যে মানুষজন, দেখা যাচ্ছে একটা গাড়ি চাকা বসে গেছে এখানে, এই যে নিরীহ এবং খুব অসহায় প্যালেস্টাইনি মানুষ, প্যালেস্টাইনি আরবরা বাচ্চা কাচ্চা নিয়ে অন্য দেশে, অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, বা এই প্যালেস্টাইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখানে তাদের জন্য বরাদ্দ করেছে ভূখণ্ড, সেখানে চলে যাচ্ছে। এবং সেখানে যে পার্সোনাল সিকিউরিটি প্রশ্নটা এইটাই, যে তারা নিরাপদ নয়, তারা জানে না কতদিন বেঁচে থাকবে, তারা জানে না কতদিন সুস্থ থাকবে, তারা জানে না কি খাবে, তারা জানে না তাদের হেলথ কেয়ার কি হবে। অর্থাৎ এন্টার কোশ্চেনটা শুরু হয়েছিল 1948 থেকে। অর্থাৎ সারা বিশ্বের রাষ্ট্রগুলো যখন বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন করে বিশ্ব শান্তি রক্ষার জন্য, প্রিজনার্স অফ ওয়ারদের জন্য কিছু করার চেষ্টা করে, এবং বলে বারবার যে মানবাধিকার এবং মানবিক নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর, এবং সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সম্ভব, সেখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন পলিসি অ্যাপ্লাই করলে সম্ভব। কিন্তু আদৌ সেটা কিন্তু আমরা রিফ্লেকশন পাইনি প্যালেস্টাইনি আরবদের ক্ষেত্রে। এবং সেখানে সবরেনিটি লেস টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফ প্যালেস্টাইন ক্যান নট এনশিওর পার্সোনাল সিকিউরিটি টু দ্য পিপল। যে সবরেনিটি যেখানে নেই, এবং সেখানে টেরিটোরিয়াল যে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে ক্যাপাসিটি নেই তার, ইনক্যাপাবল, এবং সেখানে লেজিটিমেসি নেই, এবং সেখানে দেখা যাচ্ছে যে মানুষ ভয় নিয়ে বাঁচে, যে কতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, কি খাবো, কি প্রফেশনে যাব, আমি বাঁচলে আমার বাড়ির লোকরা বাঁচবে কিনা, আমার মাথার উপর শেল্টার থাকবে কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। এবং অনেক ছোট ছোট শিবির করে, যখন ঘর বাড়ি ভাঙে, অনেকটা অস্থায়ী শিবিরে তারা বসবাস করে। সেই শিবিরে না আছে জল, না আছে খাবার, না আছে মেডিসিন। অর্থাৎ এই যে পার্সোনাল সিকিউরিটি 1947 থেকে যে এখনো পর্যন্ত চলছে, এবং বিভিন্ন সময় যখন আরব ইসরায়েল ওয়ার 48-এ, 1956 এবং 59, এবং পরবর্তীকালে 2007 অনওয়ার্ডস বিভিন্ন সময় যে আক্রমণ হয়েছে, এই পার্সোনাল যে সিকিউরিটি, এটা মানে খুব থ্রেটেন্ড হয়েছে, এবং র্যাডিক্যাল ফোর্স ডমিনেট করে বরাবরই প্যালেস্টাইনকে। যে কিন্তু আমি বলবো কম্পারেটিভলি ইয়াসির আরাফাতের যে সময়কাল ছিল, সেটা হয়তো স্ট্রাগলের সময় ছিল, কিন্তু তাও তিনি চেষ্টা করেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে অ্যাটলিস্ট দেশের মানুষদের পার্সোনাল সিকিউরিটি দেওয়ার জন্য। অর্থাৎ দেশে যদি উপযুক্ত লিডারশিপ না থাকে, দেশ চালনা করার মতো যদি উপযুক্ত নেতৃবর্গ না থাকে, এবং জোরালো নেতৃবর্গ, ক্যারিসমেটিক পার্সোনালিটি না থাকে, তাহলে সেই দেশে মানবিক নিরাপত্তা থাকে না। যেমন শেখ মুজিবুর রহমানের সময় মানবিক নিরাপত্তা ছিল না ইস্ট পাকিস্তানে, কিন্তু তিনি মানবিক নিরাপত্তা রক্ষা করার জন্য স্যাক্রিফাইস করেছেন। হি স্যাক্রিফাইস দ্য লর্ড, এবং হি ওয়াজ টর্চার ইন দ্য পাকিস্তানি জেল ডিউরিং 1971। এবং তার বিনিময়ে কিন্তু বলেন, আমি মানে মানে স্বাধীনতা নেবো না, বা তোমাদের হাতে স্বাধীনতা তুলে দিলাম, কিন্তু নির্যাতিত হয়েও কিন্তু দেশের মানুষের জন্য তিনি সেরকম পার্সোনাল সিকিউরিটির জন্য চেষ্টা করেছেন। যদিও 30 লক্ষ লোক মারা গেছেন, কিন্তু তিনি কিন্তু চেষ্টা করেছেন। অর্থাৎ এমন একটি লড়াকু নেতৃবর্গের দরকার পার্সোনাল সিকিউরিটির জন্য, এবং এবং সুদৃঢ় নাগরিক সমাজ দরকার, শিক্ষিত নাগরিক সমাজ। অর্থাৎ যে দেশের নাগরিকরা বোঝেই না কিভাবে নাগরিক সমাজ পরিচালনা করতে হয়, হিউম্যান রাইটস কি, হাউ টু বিহেভ উইথ দ্য ফেলো কলিগস, ফেলো সিটিজেন্স, সেই দেশে পার্সোনাল সিকিউরিটি থাকতে পারে না। তো আমরা যদি শেষে বলি যে দ্য রোল অফ ফরেন কান্ট্রিজ, রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, যে তাহলে আমেরিকার ভূমিকাটা কি?
প্রথম থেকে আমরা দেখছি আমেরিকার ভূমিকা সন্দেহজনক। আমেরিকা ইজ দ্য ওল্ডেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের আহ বিকাশ নিয়ে আমরা অনেক সময় উৎসাহিত হই। আমাদের ভারতের কনস্টিটিউশন তো বটে, বিশ্বের বিভিন্ন দেশের কনস্টিটিউশন সেখানকার যে লিবারাল স্পিরিটটা নেয়, কিন্তু যে ইন প্র্যাকটিস আমেরিকার যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য হিউম্যান সিকিউরিটি এন্ড দ্য গ্লোব ইজ কোশ্চেনেবল। কারণ সেখানে হিউম্যান সিকিউরিটি বা মানবিক নিরাপত্তা তো রাখেনি, মানব অধিকারের রক্ষায় তার কমিটমেন্টের প্রশ্ন উঠেছে, এবং বিভিন্ন সময় ওভার দ্য ইয়ার্স সিন্স 1948 আমরা দেখেছি যে ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সজাগ আমেরিকা, ভালো ইনফরমেশন আছে। কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট কখনো মানবিক যে সত্তা, মানবিক দৃষ্টিকোণকে ছাপিয়ে যায়নি, অর্থাৎ মানবিক দৃষ্টিকোণ খুব বড় হয়ে দাঁড়ায়নি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কাছে। অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট বড়, ন্যারো ন্যাশনাল ইন্টারেস্ট বড় স্থান অধিকার করেছে, গুরুত্ব পেয়েছে। তার জন্য আমেরিকা বারবারই কিন্তু আহ মানে কি বলবো, মানে ইসরায়েলের যে প্যালেস্টাইন লোকদের উপর নিগৃহ, তাদের মানবিক নিরাপত্তা থেকে বঞ্চিত করা, এই যে ঘটনা ঘটাচ্ছে, ঠিক আছে প্যালেস্টাইন হামাস আক্রমণ করেছে, প্রতি আক্রমণ হোক, কিন্তু এই সাধারণ নিরীহ মানুষদের কেন মারা হচ্ছে, এই ব্যাপারটা একটা ভয়েসও তুলছে না আমেরিকা। ইন্ডিয়া কিছু স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ইন্ডিয়াও কিন্তু রিয়েলিস্টিক ফরেন পলিসির দিকে হাঁটছে। কয়েক বছর আগে যদিও মোদী প্যালেস্টাইনে ভ্রমণ করে এসেছেন, ইসরায়েলে ভ্রমণ করে এসেছেন, কিন্তু যেহেতু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্কটা মানে অর্থনৈতিক বা কূটনৈতিক বা প্রযুক্তিগত ভাবে বেশি লাভজনক, সেক্ষেত্রে আমরা ইসরায়েলের কথা বলছি, এবং সেখানে কিন্তু ইসরায়েলকে সমর্থন করেছেন মোদী ডিরেক্টলি। অর্থাৎ আমাদের প্রশ্ন ওঠে যে যে নিউরোবিয়ান যে আইডিয়ালিস্টিক ফরেন পলিসি, যেটা আদর্শবাদী বিদেশ নীতি, সেখান থেকে 1991 অনওয়ার্ডস যে মানে একটা রিয়েলিস্টিক ফরেন পলিসি থেকে আমরা মুভ করলাম, একটা প্যারাডাইম শিফট। তো সেখানে প্যারাডাইম শিফট করতে গিয়ে কি আমরা আমাদের যে কমিটমেন্ট ফরেন পলিসির যে বেসিক প্রিন্সিপালস ইন্ডিয়ার, যে নিরীহ নিপীড়িত লোকদের পাশে দাঁড়াবো সারা বিশ্বে, অ্যান্টি রেসিয়ালিজমের নিন্দা করবো, স্বাধীনতা সংগ্রামে হেল্প করবো, আমরা করেছি। আমরা দক্ষিণ মানে দক্ষিণ আফ্রিকার যে বর্ণবৈষম্যবাদী সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। আবার নেলসন ম্যান্ডেলা যখন আর্লি 90s চলে আসেন, জেল থেকে মুক্তি পান, সরকার গঠন করেন, আমরা তাকে সমর্থন করেছি, তাদেরকে ওয়েলকাম করেছি। আমরা বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছি, ইন্দোনেশিয়া স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছি। অনেক ক্ষেত্রে আমরা ভয়েস তুলতাম, বিকজ উই আর দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ ডিউরিং দ্য নেহরুভিয়ান এরা। কিন্তু পরবর্তীকালে এটা হচ্ছে, ঠিক আছে ন্যাশনাল ইন্টারেস্ট অবশ্যই গুরুত্ব পাওয়া উচিত, কিন্তু কোথাও একটা কমিটমেন্ট নিয়ে গান্ধীর এই যে রাজকুমার স্যারের কথা সূত্র ধরে বলি, যে নন ভায়োলেন্সের যে আদর্শ, সেই যে অ্যাপ্রোচটাকে যদি প্লেস করি, সেটা তো প্রোপাগেট করতে হবে, সেটাকে তো এমন একটা জায়গায় নিতে হবে, সেই আদর্শটাকে, সেই নন ভায়োলেন্স কে অ্যাপ্লিকেশন করাতে হবে। শুধু কি ভারতের মধ্যে করাতে হবে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড করাতে হবে, কারণ ভারত ইজ কমিটেড টু এনশিওর হিউম্যান সিকিউরিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং রোল অফ ইউএনও, ইইউ, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আগে মানবিক সাহায্য অবশ্যই দিত, এবং তারা এইড দিতে, আমি বলেছি এইড ডিপেন্ডেন্ট কান্ট্রি প্যালেস্টাইন, মানে সাহায্যের উপর বেঁচে থাকতো, কিন্তু এখন সেই সাহায্যটা সেইভাবে নেই। রোল অফ দ্য আরব লীগ, আরব লীগ অবশ্যই মধ্যপ্রাচ্য আরব দুনিয়ার একটি আঞ্চলিক সংগঠন রাষ্ট্রবর্গের, সেখানে আরব লীগ কিন্তু সেইভাবে নীরব। সেইভাবে কিন্তু আরব লীগের আরব ইসরায়েল যুদ্ধের সময় যেটা দেখা গেছে রিয়েকশন, তার পরবর্তীকালে কিন্তু বর্তমানে যে মিডিল ইস্টের যে পলিটিক্স, সেখানে কিন্তু খুব জোরালো ভাবে আরাবিয়ান কান্ট্রিজ গুলো যে প্যালেস্টাইনের পাশে দাঁড়াচ্ছে, তো একটা স্টেটমেন্ট ছাড়া ছাড়া তাদের নিজস্ব ইকুয়েশন আছে, নিজস্ব স্বার্থ রয়েছে, নিজস্ব তাদের স্ট্র্যাটেজি রয়েছে। ফলে সৌদি আরব যে মুসলিম ওয়ার্ল্ডের লিডার, যাকে খুব শ্রদ্ধেয় এবং সম্মানজনক রাষ্ট্র হিসাবে সারা ইসলামিক ওয়ার্ল্ড ট্রিট করে, সেই সৌদি আরবের ভূমিকা কিন্তু খুব একটা প্রশংসনীয় নয়। সেক্ষেত্রে আমেরিকার খুব ঘনিষ্ঠ বন্ধু, যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল রাজা আবদুল্লাহ সহ 1934 সালে তেল কূটনীতিকে কেন্দ্র করে। রোল অফ ইউএনও ইজ হাইলি কোশ্চেনেবল, কারণ ইউএনওর কাবুজে বাগ আমরা সকলেই জানি, সবসময় মিউট থাকে, এবং তার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, শান্তিরক্ষী বাহিনী নেই, সে কিন্তু একটা স্টেটমেন্ট ছাড়া কিছুই করে। যেমন রোহিঙ্গা কমিউনিটি ইজ দ্য মোস্ট পারসিকিউটেড কমিউনিটিস ইন দ্য ওয়ার্ল্ড, যেটা দীর্ঘদিন ধরে 2014 অনওয়ার্ডস নির্যাতিত হচ্ছে, প্রায় 10 বছর ধরে, মানে বিশেষ করে আরাকান প্রভিন্সের মিয়ানমারে, সেখানে বার্মিজ সরকারের দ্বারা, সেনাবাহিনীর দ্বারা, সেখানে কিন্তু সেখানেও কিছু স্টেটমেন্ট করা ছাড়া ইউএনও কিন্তু কিছুই করেনি, মিয়ানমারের বিরুদ্ধে কোনো মানে ব্যবস্থা নিতে পারেনি। যদি আমরা বলি যে এলটিটি দমনের নাম করে 2009 সালে সাধারণ তামিলদেরও হত্যা করে দিয়েছে সিনহালা সরকার, শ্রীলঙ্কার সরকার, সনদ ফ্রান্সিসকো সেনাবাহিনী তখনকার প্রধান, তাকে তার নেতৃত্বে। তারপরে যে গ্রামকে গ্রাম বিধবা গ্রাম হয়েছে জাফনাতে এবং উত্তর শ্রীলঙ্কাতে, সেখানে কোথায় কি করেছে ইউএনও বা অন্যান্য আঞ্চলিক সংগঠন? কিছুই করতে পারেনি। এক্ষেত্রেও ইউএনও ভূমিকা খুব নেগেটিভ বা খুব অপ্রশংসনীয় বলে আমার মনে হয়।
কনক্লুশনে আমরা বলতে পারি দ্য স্টেট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য হিউম্যান সিকিউরিটি অফ দ্য পিপল। রাষ্ট্র, যদিও রাষ্ট্র নয়, প্যালেস্টাইন যদি একটা রাজনৈতিক ভূখণ্ড বলি, যেই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না কেন, সে তো কেয়ারফুল হবে, দায়বদ্ধ হবে, অ্যাকাউন্টেবল হবে, কিভাবে মানবিক নিরাপত্তা দেওয়া যায়, কি নতুন পলিসি গ্রহণ করা যায়। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করা দরকার প্যালেস্টাইনে, সেটা করা দরকার। তাকে আগে নেগোসিয়েশন বাড়াতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে। স্টেট অফ প্যালেস্টাইন শুড নট লিড বাই দ্য হামাস, হামাসের দ্বারা লিড হবে, কারণ টেরোরিস্ট অর্গানাইজেশন যাদের কোনো স্বীকৃতি নেই। এখন যদি একটি দেশ তালিবানদের দ্বারা মানে শাসিত হয়, আফগানিস্তান, সেই রাষ্ট্রকে বৈধতা দেবে, সেই রাষ্ট্রকে হেল্প করবে? কেউ করবে না। যখন 2001 থেকে 2021 পর্যন্ত তালিবান সরকার ছিল, তখন কিন্তু আফগানিস্তান হেল্প পেত, অ্যাসিস্ট্যান্স পেত বিশ্বের বিভিন্ন দেশ থেকে, সংগঠন থেকে। এখন কিন্তু পায় না, অবৈধ সরকার। তো হামাস যদি লিড করে, তাহলে সেখানে অবশ্যই সমর্থন পাবে না, সাহায্য পাবে না। The economic autonomy of and financial autonomy should be ensured. যে ফিনান্সিয়াল অটোনমি ছাড়া হিউম্যান সিকিউরিটি করা যায় না, এনশিওর করা যায় না। সেলফ রিলায়েন্ট, অর্থাৎ নিজেদের কিছু প্রোডাকশন করতে হবে, নিজের ইকোনমিক দায়িত্ব নিজেদের তৈরি করতে হবে। কারণ বেশি দিন ধরে এইডের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে দেশ চলতে পারে না। ফলে এই যে আমরা সাহায্য পাবো, সাহায্য এনে লুটে পুটে খাবো এবং সাহায্য না দিতে চলবে না, এইটা হতে পারে। সেই ছোট দেশও কিন্তু তাদের নিজস্ব কিছু প্রোডাক্টিভিটি দরকার, লিটারেসি দরকার, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার। সেই সাহায্যটা চাক বিশ্ব আন্তর্জাতিক দরবার থেকে, তারা ইন্টারন্যাশনাল কমিটি থেকে। দ্য কোঅপারেশন ফ্রম আরব ওয়ার্ল্ড ইজ হাইলি রিকোয়ার্ড, সেটা পাচ্ছে না। The international public opinion should be raised strongly against the US and Israel. যে ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন এটা রেজ করতে, যেটা ভিয়েতনাম যুদ্ধের সময় হয়েছিল, সেটা আরো স্ট্রেনথেন করতে হবে। ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন বা আন্তর্জাতিক জনমত খুব জোরালো ছাড়া ইসরায়েলের এই আক্রমণ রোখা যাবে না। থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে, ওয়েলকাম। Good afternoon, sir. Sir, my question is hypothetical. If by any chance these plots inhabited by Palestinians and lands inhabited by Israelis are united as a single state, in a near future, will it be helpful to ease the situation of both the states, or it will adverse the situation? Thank you. Basically, Israel-Palestine issue is irreconcilable. I am answering hypothetically, irreconcilable, because no such way of mitigation this ongoing conflict, because sometimes the third country's intervention is expected. Many conflicts in the world have been already resolved through negotiation or third-party intervention. But in this case, the USA could play a significant role, positive role, but without willingness to the United States of America, this problem will not be resolved, because it will be ongoing. US wants to abolish the Palestinian territory, especially Gaza Strip, and that will be occupied by the Israel in near future. And USA has potential support to the Israel administration. That problem will, I think, will be accelerated in near future, because the people will be more persecuted, and their human security will be challenged, and they have no place to go, and they will try to counter against the Israel. And the question is, if the Israel administration occupies the entire Gaza Strip, then if we talk about legal consequences, what will be the role of International Court of Justice, and what will be the role of Arab League, and what will be the role of existing Palestinian administration? And fourth one is, where these people will stay, because the entire Middle East countries has been the region of the refugees and the asylum seekers and stateless. If we go to look forward, the Yemen, Jordan, Syria, and most of the countries are struggling with the refugees and the outsiders. So now that is task is quite difficult to accommodate these Palestinian people who lived in the Gaza Strip, to accommodate in the neighboring countries. Okay, so problem is very much complicated. So unless the Israel
the administration declare ceasefire and to offer the Palestinian administration to negotiate, then this problem will not be ended. নমস্কার স্যার, আমি বলতে চাইছি এখানে রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে আমরা স্যারের কাছে শুনলাম, প্রধান স্যারের কাছে রাষ্ট্রপুঞ্জের যেসব রাষ্ট্রপুঞ্জ যেসব পদক্ষেপগুলো নিচ্ছে তাতে কোনো ফল সেভাবে ফলছে না, যেটা আমরা ম্যামের কাছে শুনলাম। আমাদের যেটা দরকার এখন এক্ষুনি যুদ্ধ বিরতির একটা দরকার, এতে কোনো ফল ফলছে না। আমরা রাষ্ট্রপুঞ্জের কাছে কিরকম ধরনের পদক্ষেপ নিলে এই যুদ্ধ বিরতিটা পৌঁছতে পারে? থ্যাংক ইউ। রাষ্ট্রপুঞ্জের কাছে তো এই যে বললাম যে আন্তর্জাতিক জনমত যদি খুব তীব্র হয়, তো রাষ্ট্রপুঞ্জের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে জোরালো হয় যে আপনি মানে একটা ইউনিভার্সাল অর্গানাইজেশন হিসেবে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউএনও। সেখানে যদি আন্তর্জাতিক জনমত খুব জোরালো হয় তাহলে সেটা চাপ দেওয়া যেতে পারে, এবং সেই চাপের পরিপ্রেক্ষিতে যে একটা ফিডব্যাক যদি দেয় এবং তো রিপ্লাই দেয় ইউএনও যদি কোনো মানে পদক্ষেপ গ্রহণ করে, এবং সেখানে রাষ্ট্রপুঞ্জ বললে যে সমাধান হবে তা নয়। রাষ্ট্র এমন আনরিজলভ অনেক কনফ্লিক্ট সারা বিশ্বে চলছে, সেটা যুদ্ধ হোক, বিবাদ হোক, পার্সিয়াল ওয়ার হোক, সেটা কিছু কিছু মিটিগেট হয়েছে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকাতে অনেক ক্ষেত্রেই আনরিজলভ। সেখানে রাষ্ট্রপুঞ্জ টেবিলে বসাতে পারে, ওই যে মিডিয়েটরি রোল প্লে করানোর জন্য কোনো রাষ্ট্রকে দায়িত্ব দিতে পারে, নেগোসিয়েশনে বসতে পারে, কিন্তু সেটা ইসরায়েলের তরফ থেকে করতে হবে আন্তরিকভাবে। কারণ প্যালেস্টাইনে এতটা দুর্বল সব দিক দিয়ে, প্যালেস্টাইনের পক্ষে যদি আন্তরিকভাবে চায়ও, আবেদনও জানায়, খুব একটা ফলপ্রসূ হবে না। সেটা ইসরায়েল, এবং ইসরায়েলকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে মানে প্রভোগ করবে যে তুমি আলোচনায় বসো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন সিগন্যাল না দেওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে এই যে মিডল কান্ট্রিতে যে প্রবলেমটা, সেটাকে যদি আমি যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি আমি আনি, তাহলে এখানেও দেখতে পাই যে অকুপাইড আনঅকুপাইড, তারপরে এখানেও রিলিজিয়নের একটা উন্মুক্ততা রয়েছে, এবং এখানেও যেমন স্মার্ট সিটি রয়েছে, তার মধ্যে আবার অনেক কি বলবো পাশাপাশি এরকম রয়েছে। তো এই পুরোটাকে যদি একটা মানে ওই যুদ্ধের সাপেক্ষে আমরা ইন্ডিয়ান বা মানে ভারতবর্ষ আম জনতা হিসেবে আমরা কি ওই যুদ্ধ থেকে কিছু শিখতে পারি? এবং আমাদেরও এখানে আমরা দেখতে পাই যে এখানে যেমন আপাতত এখন ওয়ার্ল্ডের যে বড় দুটো ইকোনমি রয়েছে, এখানে যথেষ্ট আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তাদেরও এখানে যথেষ্ট কি বলবো যে ভূমিকা রয়েছে। তাহলে ওই যুদ্ধ থেকে কি আমরা কিছু শিক্ষা নিতে পারি? শিক্ষা তো নিতে পারি, কিন্তু শিক্ষা তো নেওয়া হচ্ছে না। শিক্ষা নেওয়া হচ্ছে না বলতে, যে শান্তি স্থাপনের প্রক্রিয়া যখন হয়, শিক্ষা নেওয়ার প্রসেসের দুতরফে রেসিপ্রোকাল, মানে দুতরফের প্রয়োজন। তো ভারত তো কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে যায়নি, চীনের সাথেও যায়নি, আগে রিটালিয়েট করেছে, প্রত্যুত্তর দিয়েছে। ইন্ডিয়া নেভার ইনিশিয়েটেড এনি ওয়ার, নাইদার উইথ পাকিস্তান নর উইথ চায়না। এখন যারা ধরা কারো যে অ্যাগ্রেসিভ পলিসি হয়, যেমন চায়নার অ্যাগ্রেসিভ পলিসি, তার অনেক সম্পত্তি দরকার, দাবি করেছে ম্যাকমোহন লাইন ভায়োলেট করে সেই সম্পত্তি তার ছিল, সে পুনরুদ্ধার করছে। তার তিব্বত দরকার, তার ভিয়েতনাম দরকার, তার তাইওয়ানও দরকার। তো পাকিস্তানের কাশ্মীর দরকার। তো সে যদি ওই যে রিজিড থাকে, যে অ্যাগ্রেসিভ থাকে, সে যদি শান্তি টেবিলে না বসতে চায়, তাহলে কিছু করার নেই। এটার জন্য বললাম এটাও ইরিকনসেবল, মীমাংসার অযোগ্য। ভারতের সাথে চীনের সমস্যা মীমাংসার অযোগ্য। কয়েকশো বৈঠক হয়েছে সীমানা নিয়ে, পাকিস্তানের সাথে কয়েকশো বৈঠক হয়েছে, মানে মানে এলওসিও রিজলভ হয়নি, এলএসিও রিজলভ হয়নি। ঠিক আছে, অথচ দুটো কিন্তু রাষ্ট্র, তিনটি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারত, চায়না, পাকিস্তান, তিনটে আলাদা সিস্টেম, তিনটে রাষ্ট্র। আর ওখানে তো একটি রাষ্ট্র নয়, রাজনৈতিক ভূখণ্ড, আর সেখানে অনেক বেশি কমপ্লিকেটেড। সেটা তো মানে বহিঃশক্তির যেমন প্রভাব রয়েছে, নিজেরা আরব দুনিয়াও খুব একটা ইনভলভ নয়। একটা নেগলেক্টেড পলিটিক্যাল টেরিটরি বলতে পারি প্যালেস্টাইনকে, এবং তার জন্য তাদের মানবিক নিরাপত্তার প্রশ্ন। আর আমাদের এখানে মানবিক নিরাপত্তা কিভাবে হয়, সেটা বেশি ভুগে হচ্ছে দুই পাঞ্জাব আর কাশ্মীর সংলগ্ন। যখন ওই মিলিটেন্টরা অ্যাটাক করে, টেরিস্ট অ্যাটাকস হয়, তখন অনেক লোক মারা যায় বা উন্ডেড হয়। সেটা মানবিক নিরাপত্তার প্রশ্ন ওঠে।
কিন্তু যেহেতু এটা বৃহত্তর ভারতবর্ষকে, ভারতের বিভিন্ন পার্টকে যুদ্ধ ছাড়া, যখন যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান, ভারত চায়না, কিন্তু এছাড়া এই যেহেতু এফেক্টেড হয় না, সেহেতু আমরা আলোচনা করি, আবার মিটিগেট হয়, আবার আন্তর্জাতিক চাপ হয়, কিছুটা সমস্যার সমাধান হয়। কিন্তু দক্ষিণ এশিয়ায় হওয়া সম্ভব যদি এই রাষ্ট্রগুলো সমমনস্ক হয় এবং তারা আলোচনা টেবিলে বসে সত্যি এটা ইমপ্লিমেন্ট করে। আলোচনা তো অনেক হয়, আমরা বাস যাত্রা করেছি, শান্তি বার্তা দিয়েছি, আমরা ট্রেন যাত্রা শুরু করেছি, সেই বছরই আবার আমরা অ্যাটাক হয়েছি 1999 সালে। এখন যাদের সাথে করা হচ্ছে তারা যদি আমাদেরকে হিংসে করে বা তাদেরকে শত্রু ভাবে বা তারা মনে করে লক্ষ্যই হচ্ছে ভারতে আক্রমণ করার মধ্য দিয়ে তাদের শৌর্য বীর্যর মানে সেটা আহ, প্রদর্শিত হবে, তো সেভাবে হবে না। সুতরাং দুপক্ষকেই নেগোশিয়েট করতে হবে। সেরকমই আমি বললাম, শুধু প্যালেস্টাইনকে অ্যাপ্রোচ করলে হবে না, ইসরায়েলকেও অ্যাপ্রোচ করতে হবে এবং সেটা মানতে হবে। আলোচনা টেবিলে বসে অনেক চুক্তিই হয়, অনেক এগ্রিমেন্ট হয়, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেড হয় না। এই যে আমি বললাম যে শান্তি চুক্তি অনেক হয়েছে, অনেক ইন্টারন্যাশনাল লতে এই যুদ্ধ সম্পর্কিত অনেক আইন রয়েছে, মানবিক আইন রয়েছে, যুদ্ধ সম্পর্কিত আইন, যে বম্বিং করা যাবে না, যে আমেরিকা বা ইউকে ফ্রান্সের মতো দেশগুলোই মিলে করেছে, কিন্তু তারাই তো ভাঙে আইনগুলো। সুতরাং যে পারসেপশন অফ দ্য স্টেট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। আমার কোনো প্রশ্ন নেই, প্রশ্নোত্তর পর্ব কেন্দ্রে সমাপ্ত করছি। স্যারকে জানাই ধন্যবাদ এই অসাধারণ বক্তব্যের জন্য। এখন এই বিভাগেরই অধ্যাপিকা অনুশ্রী ম্যাডাম ভোট অফ থ্যাঙ্কস দেবেন। On behalf of students and staff of Vidyasagar College for Women, on behalf of students and staff of Vidyasagar College